আমাদেরকে দিবা 5 লাখ টাকা আর পুলিশকে দিবা 5 লাখ টাকা। সেই 10 লাখ টাকা হইলে তোমার যেহেতু নাম নাই, বাদী গিয়া বলবে তার ব্যাপারে বেল দিলে আমার কোনো আপত্তি নাই। আমি এগুলা কয়ে দিতেছি কথাগুলা। আর কালকে এসে কেন্দে কেন্দে 3 জনের স্ত্রী আমাকে বইলা গেছে, যেহেতু আমি 3 জনের বেল করাইছি হাইকোর্ট থেকে, ঈদের আগে 3 জনের বেল করাইছি হাইকোর্ট থেকে, একটা বেঞ্চ থেকে দিয়া দিল। কি কারণে দিল আমি জানলাম না, দিয়া দিল বেল এবং সে তারা বাইরে হয়ে গেছে গা। কাজে আমার কাছে আইসা বলতেছে যে হয় আমাদেরকে আপনি বাইর করে দিবেন, না হলে 25 লক্ষ টাকা দিলে নাম যাদের আছে তাদেরকে আমরা গাজীপুর থেকে বেল করাতে পারবো। আর একটা মামলার চাঁদাবাজি বলেন আর একটা মামলার দুর্বৃত্তায়ন বলেন, সেই কারণে ওখান থেকে 50 থেকে 100 কোটি টাকা খেলা হচ্ছে, যে এই মামলার থেকে 50 থেকে 100 কোটি টাকা তারা নিয়ে আসবে। এই যদি দেশ হয়, এই দেশটা শেষ হয়ে যাক, এই দেশ চাই না। প্রত্যেকটা মামলায় মামলায় সব জায়গাতে লাখে লাখে টাকা, লাখে লাখে টাকা এক একজন মানুষের কাছ থেকে নেওয়া হচ্ছে, অথচ সেই মানুষগুলো দোষী না। কিন্তু দেখা যাচ্ছে যারা দোষী, অনেক মানুষের নামে মামলা মোকদ্দমা দেওয়া হয় নাই। জিজ্ঞাসা করলাম কেন, বললো এইটার পিছনে ভিন্ন কারণ আছে, এবং সেই ভিন্ন কারণেরটা হইলো অর্থনৈতিক। আমি আপনাকে বলি, দেশ এইবার একটা হইলো কোন রিয়েল মামলা মোকদ্দমা হচ্ছে না, হইলে পরে চাঁদাবাজি হচ্ছে। 2 হইলো আইনে আদালতে আসলে পরে এই যে অবস্থাটা বললাম সেই অবস্থাটা হচ্ছে। 3 হইলো পুলিশ গিয়া কাউকে অ্যারেস্ট করছে না, অথবা অ্যারেস্ট করার সাহস পাচ্ছে না। মব নামদারি কিছু, কোন সময় কি জনতা, তৌহিদি জনতার নামে, অথবা কোন সময় মবের ছাত্র জনতার নামে, অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে, আর কালকে পরশুদিন দেখলাম বিএনপির নামে। এটা আমার দুর্ভাগ্য। তারা গিয়া দৌড়া দিয়া দেয় মানুষে, জুতার বালি দেয় গালে আর গলায় দেয় জুতার মালা। এই যে কালচারটা শুরু হয়েছে, পলিটিক্যাল কালচার মাস্ট বি abolished. This type of political culture must be abolished forever from this country. নাহলে দেশে কোনো পলিটিক্স থাকবে না। আজকে যারা জুতার মালা পরাইতেছেন, আমি বললাম কিন্তু আমি আগেও বলছিলাম, তাদেরও কিন্তু গলা আছে, জুতাও কিন্তু বাংলাদেশে আছে। জুতা কিন্তু সিরা জুতা কিন্তু চলে যাবে না বাংলাদেশ থেকে। আর যারা আজকে নেতৃত্ব করতেছেন তারা গলাগুলো কিন্তু যাবে না। তো আমাদের আমি তাদেরকে বলি, যারা আমার একজনের বাড়িতে আগুন দিচ্ছেন, বিরোধী দল বলে তার বাড়িটা ঘুরাই দিচ্ছেন, তার বাচ্চারা এখন বস্তিতে থাকে, আপনারা কিন্তু একটা বাড়ি আছে, আপনারা কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। দিস টাইম মে কাম, যখন আমার কথাটা আপনাদের মনে হইতে পারে যে ফজলুর আপনার ইন্টারনেটে কি সমস্যা হচ্ছে কিনা, বুঝতে আপনার কথা শুনতে পাই না। হ্যালো, জি হ্যাঁ হ্যাঁ, এখন পাচ্ছি জি, মাঝখানে একটু মানে পজ হয়ে গেছিল। হ্যাঁ, আমি এই সত্য কথাগুলা বললে কালকে দেখবেন বলবে ফজু পাগলায় কয় কি, যে কিছু ওই কিছু ধর্ম ব্যবসায়ীরা বলবে। আর ওই মালয়েশিয়াতে বৈশা আছে, এদের চেহারা গুলা দেখি, ওই দূরে বৈশা আছে, এদের চেহারা গুলা দেখি, আমাকে কি বলে সেটা বলবো না, তবে আমার কাছে মনে হয় আমাকে যারা বকাবকি করে সব হইলো স্বাধীনতা বিরোধী অথবা স্বাধীনতা বিরোধীর সন্তান, নতুন প্রজন্ম। এরা আমাকে, আর যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধ বিশ্বাস করে তারা ফজলুর রহমানকে কেউ বকে না, এটা আমি বুঝে ফেলছি। এবং এদের মুখ এখন বন্ধ হয়ে গেছে, কারণ আমাকে যদি বকাবকি করে তাইলে মানুষ কিন্তু বুঝে এরা কারা। আমি কিন্তু এদের মুখগুলা, কালো মুখগুলা খুব সুন্দর ভাবে মানুষের সামনে উন্মোচন করতে পেরেছি। এখন কিন্তু আর আগের মতো বলে না 47-এই স্বাধীনতা, 24-এই স্বাধীনতা, 71-এ আর কিছু না, এখন কিন্তু অত বড় মুখ করে বলে না। তবে এখন শুনতাছি ষড়যন্ত্র চলতেছে, কোন ডেটকে কেন্দ্র করে নাকি বাংলাদেশের সংবিধানটা ছুঁড়িয়া ফালাইয়া দিব। এখন শুনতাছি, প্রতিদিন পত্রিকায় আসে, আমি ইউটিউবে দেখি, বিভিন্ন জায়গা থেকে, আপনাদের যেখানে বসে আছেন আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড থেকে আমার কাছে আসে
যে এই রকমের একটা কি কয়টাকে জুলাই 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 ঘোষণা জুলাই ঘোষণা একটা হবে যেখানে সংবিধানটা প্রথম ছুঁড়ে ফেলে দেওয়া হবে। বাপের বেড়া হইলে সংবিধানটা যদি ছুঁড়ে ফেলায় কেউ দিতে পারে এই দেশে, কথাটা খুব ক্লিয়ার, সংবিধান পরিবর্তন হইতে পারে থ্রু এ প্রসেস অফ পার্লিয়ামেন্ট, কিন্তু যারা সংবিধানটা যদি ছুঁড়ে ফেলায় দিতে পারে 5ই আগস্ট কেন্দ্রিক বা জুলাই কেন্দ্রিক, যারা বলতেছে যে এইখানে আর কোনো থাকবে না, আইন থাকবে না, আদালত থাকবে না, কিছুই থাকবে না, বিপ্লবী সরকার দেশ চালাবে তাদের ইচ্ছা মতো মবের মাধ্যমে, আমি কিন্তু খুব ক্লিয়ারলি বলে দেই, এত ভাত দুধ দিয়ে মাখায়েন না, গলায় কাটা লাগবে। কিন্তু এত ভাত দুধ দিয়ে মাখায়েন না, এই কাজটার দিকে যায়েন না, এটা করেন না, তাহলে এদেশের গন্ডগোল আর কোনোদিন মিটবে না, কোনোদিন মিটবে না। যারা এই দেশের নাম পরিবর্তন করতে চান, সংবিধানটাকে যারা ঢিল মেরে ফেলে দিতে চান, যারা এই দেশকে সাম্প্রদায়িক জঙ্গি দেশ হিসাবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে খুব ক্লিয়ারলি বলে দিলাম, এত ভাত দুধ দিয়া মাখায়েন না, এত সোজা না। এখনো মুক্তিযোদ্ধারা মরে নাই। আপনার একজন বিপ্লবী ডক্টর আলী রিয়াজ, যিনি জাসদ করতেন, বামপন্থী, তারাই তো এগুলো করছে। কে কে? ডক্টর আলী রিয়াজ। ডক্টর আলী রিয়াজের আমি ওটা ওই শানে নজরুল আমি পাইয়ালই পাইছি, শানে নজরুল আমি পামু। ডক্টর আলী রিয়াজ কে? হু ইজ ডক্টর আলী রিয়াজ ইন বাংলাদেশ? আমার দল যাই বলে আমি কিছু বলি না, এদেশের মানুষের ব্যক্তিত্ব সব ধ্বংস হয়ে গেছে বলে আমি চুপ করে থাকি। আলী রিয়াজ কে? হু ইজ আলী রিয়াজ ইন বাংলাদেশ? সে মার্কিন নাগরিক। খলিল কই? হোয়ার ইজ খলিলুর রহমান? সমস্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানির লর্ড ক্লাইভ, কালো ক্লাইভদের কাইন্না বাংলাদেশটাকে সাজাইতে চা, এটার ইতিহাসে কিন্তু এর উত্তর একদিন দিতে হবে, কিন্তু এর পরিণাম কিন্তু খুব ভালো না। দেখতেছি আলী রিয়াজ মাঝে মধ্যে বাগ দেয়, ওই বড় বড় পত্রিকার মধ্যে কথা লেখে আলী রিয়াজ। আমার কমিটিতে আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, আলী রিয়াজের নেতা মাহমুদুর রহমান মান্না আর আখতারুজ্জামানরা ছিল বাসদ ছাত্রলীগের, জাসদ ছাত্রলীগের প্রেসিডেন্ট। আমরা বন্ধু, আমি আর মাহমুদুর রহমান মান্না, আখতারুজ্জামানরা আমরা বন্ধু। আলী রিয়াজরা তাদের কর্মী ছিল। আলী রিয়াজের মতো হাজার হাজার কর্মী হতভাগা ফজলুর রহমানের ছিল এবং এখনো বাংলাদেশে আছে, এবং আলী রিয়াজকে পড়ানোর মতো কর্মীও আমার আছে। আমি লাগবে না, আমি চ্যালেঞ্জ করলাম, আলী রিয়াজের যে রেজাল্ট তার চেয়ে ভালো রেজাল্ট অন্তত আমার 500 কর্মীর বাংলাদেশে আছে। ফজলুর জন্য 500 আমি বললাম 500 কর্মীর বাংলাদেশে আছে। আমি কোন সময় ফার্স্ট ডিভিশন না পাইলে অনার্সে এমএতে আমি আমার সেন্ট্রাল কমিটির মেম্বার করি নাই। ছাত্রলীগ আর ছাত্র রাজনীতি পারবেন আপনি আলী রিয়াজকে করতে পারবেন, উনি ঢাকা ইউনিভার্সিটির। আলী রিয়াজকে আমি গণি না, আমি আলী রিয়াজকে গণি না, কথাটা খুব ক্লিয়ার। কাজগুলা করে দেখো, এই দেশ কিন্তু এমনি যাবে না। তারা কোন অধিকারে এত কিছু বেসিক জিনিস করে? আমি সেন্ট মার্টিন দ্বীপ দিয়া দিব, আবার বলছে কি সমুদ্র বন্দর দিয়া দিব। যারা বিরোধিতা করে তাদের প্রতিহত করতে হবে। আমি তো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব, আমার চেয়ে অনেক বড়, আপনি 9 বছরের বড়, আপনাকে আমি শ্রদ্ধা করি, আপনার মুখ থেকে এই ধরনের কথা শুনতে চাই না। আমি বিরোধিতা করি, এখন আমারে প্রতিহত করেন। আমি চট্টগ্রাম বন্দর দিব না, আমি বারবারই বলি, আমার মা গরিব। জুতার মালা পরিয়ে দিবে, আমি তা দিতে পারে। আমি খুব ক্লিয়ারলি বলছি, আমার মা গরিব, আমার দেশ গরিব। দেশ হলো আমার মা। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমি দেশ সৃষ্টি করছি, এর নাম বাংলাদেশ। আমার মা গরিব, তাকে আমি সুন্দর শাড়ি পরাইতে পারি না, তাকে আমি ঠিক মতো ভাত খাওয়াইতে পারি না, ওষুধ দিতে পারি না রোগে সুখে। কিন্তু একজন জমিদার যদি এসে বলে আমার মাকে বিয়ে দিলে পরে সে বেনারসি শাড়ি পরাবে, আমাকে যদি বলে তোর মারে আমার কাছে বিয়া দে, আমি বেনারসি শাড়ি পরাবো, আমি সেই জমিদারের কাছে আমার মাকে বিয়া দিব না। এই কাজটা জনাব ইউনূস সাহেবরা কইরেন না, কইরা দেখেন কি হয়। এখন
যখন তখন কিছু হবে কিনা জানি না। এখন তো ওই যে অর্থেক খাল দেওয়ার থেকে পিছাইছেন, এটা কি কয় বাংলায় কয় করিডোর, খাল ইংরেজিতে কয় করিডোর দেওয়ার থেকে তো পিছাইছেন, চ্যানেল দিতে চাইছেন। না 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 আমরা দিব না। সেন্ট মার্টিন দ্বীপ থেকে কালকে ফোন আসছে, কক্সবাজার থেকে, কালকে না পরশুদিন আমার কাছে ফোন আসছে। সেইখানে বলা হচ্ছে সেইখানকার আদিবাসীদেরকে, যারা আবাসী, যে তোমরা অন্য জায়গাতে স্থান দেখো সমুদ্রের ওই পারে কক্সবাজারে, আমরা তোমাদের টাকা দিয়ে দিব, এখান থেকে তোমাদের চলে যেতে হবে। আমাকে ফোন করে বারবার বলা হচ্ছে। আমার সেন্ট মার্টিন দ্বীপ কি কাউকে দিয়ে দেওয়া হয়েছে? তা না হলে 10 মাস যাবত আমরা ওখানে যেতে পারি না কেন? কাজী ইউনূস সাহেবরা আমার সংবিধান বদল করে দিবেন, আমার মুক্তিযুদ্ধ ফালায় দিবেন, মুক্তিযোদ্ধার গলায় আপনি জুতার মালা দিবেন, গালে জুতার বাড়ি দিবেন, আমার চট্টগ্রাম বন্দর দিয়া দিবেন, আমার দেশের ভিতর দিয়া যুদ্ধ করার করিডোর দিয়া দিবেন, আমার সেন্ট মার্টিন দ্বীপে স্টিমার লাগাইবার জায়গা দিয়া দিবেন। আর আপনি মনে করছেন এটা কি এমনই একটা গরু বাছুরের দেশ যে দেশটা যুদ্ধ করে আমরা স্বাধীন করছি, সেই দেশের যোদ্ধারা এখনো মরে নাই? আপনি এই দেশটা এত কাকের দেশ বকে খাইলো কেন? এত সোজা মনে করতেছেন কেন? কাজে আমি মনে করি বিএনপি আমরা দেখলাম তারেক রহমানের সঙ্গে লন্ডনে বৈঠক হলো, সেই বৈঠকে দুই পক্ষই খুশি। নির্বাচন তারেক রহমান নিজ দায়িত্বে 2 মাস পিছিয়ে নিয়ে ফেব্রুয়ারির কথা বললেন। তারপরে দেখলাম ডক্টর ইউনূস বলছেন না আমরা এপ্রিলে নির্বাচন দিব, এপ্রিলে দায়িত্ব দিয়ে চলে যাব। মানে বিএনপির অবস্থাটা কি? বিএনপি কি বোঝে যে তারা একটা খাদে পড়েছে? বিএনপির অবস্থাটা আমি কিন্তু এখানে মেইনলি মুক্তিযোদ্ধা হিসাবে কথা বলতেছি, এবং এই দেশের একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে আমি কথা বলতেছি, আইনের কথা বলতেছি, আমি একজন বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট হিসাবে কথা বলতেছি। বিএনপির কথা আপনি বিএনপির যারা এক্সিকিউটিভ আছেন আমাদের দলে, তাদেরকে দয়া করে জিজ্ঞাসা করবেন। বিএনপির সব কথা আমি বলতে পারবো না, তাদের যে নেতৃত্ব যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন দয়া করে, তারা তাদের উত্তর দিবে। কিন্তু আমি মনে করি বিএনপি এমন কোনো কাজ করে না যে কাজে তার দল গিয়া মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেয় বা জুতার বাড়ি দেয়। এই কাজ আমি আছি এই জায়গাতে। বিএনপি এমন কোন কাজে রাজি হবে না যে কাজে আমার সেন্ট মার্টিন দ্বীপ অন্য দেশে স্টিমার লাগবে, বা আমার মাকে সমুদ্র বন্দর গুলো অন্যদের কাছে দিয়ে লিজ দিয়ে দিবে, অথবা আমার করিডোর দিয়ে দিবে, অথবা অন্য দেশের চক্রান্তের কারণে এইখানে একটা নতুন ইসরায়েল হবে, যে ইসরায়েলের মাধ্যমে ওই আমার পার্বত্য চট্টগ্রাম সহ সব জায়গাতে একটা গাজা উপত্যকা হবে, আর রাতের বেলা চট্টগ্রামের মানুষ ঘুমাতে পারবে না। সেই দেশটা কিন্তু আমি চাই না বন্ধু, কথাটা খুব সেই দেশটা আমি চাই না। এটা যারা করবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক যুদ্ধ করবই, রাজনৈতিক যুদ্ধ, মানুষ প্রস্তুত হবেই, যাবে না। মানে বুঝতে পারছি আপনার আবেগের সঙ্গে সম্পূর্ণ একমত আমি, এটা মানে সবারই। আমার এটা আবেগ না, এটা আমি সত্য কথা বলতেছি, আবেগের কোনো কথা না। আবেগ আমার আসে, যেহেতু আমার আবেগ আসে, আমি যেহেতু মানুষের আবেগ থাকে, গরুরও আবেগ থাকে, সেও বাচ্চাটাকে জিব্বা দিয়ে চাটা দেয় বাচ্চাটা হইলে পরে। সব মানুষের আবেগটা হইলে মানুষের প্রধান জিনিস। এখনই একটা গান গাইলে আপনার চোখে পানি আসবে, এখনই একটা মৃত্যুর কথা বললে আপনার চোখে পানি আসবে। আবেগটা তো খারাপ কোনো জিনিস না। আমি যেহেতু মুক্তিযুদ্ধ করছিলাম, আমার যেহেতু মানবতা আছে, আমার মনুষ্যত্ব আছে, আমার বিবেক আছে, কাজে আমার আবেগ আছে। আর আমি যেহেতু সারা পৃথিবী জানি, সারা পৃথিবীর রাজনীতি জানি, ভূত ভবিষ্যৎ আমি জানি, সেই কারণে আমার আবেগ আছে। আমি যেহেতু ইতিহাস জানি, বাংলাদেশের 10,000 বছরের ইতিহাস, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোত্থেকে এসে আমার সেই মাতৃভূমির সৃষ্টি হয়েছিল, কালিদহ সাগরের মধ্যে আমার দেশ সৃষ্টি হয়েছিল চাঁদ সৌদাগরের বাণিজ্যের মাধ্যমে, সেই কামরূপ কামাখ্যার রাজধানী। এগুলা কি বলবো আপনাকে? আমার দেশ কোত্থেকে একটা জাতি, বাঙালি জাতি সত্তা কিভাবে আসলো? হাজার হাজার বছর যাবৎ বাঙালি জাতি কোনোদিন সবসময় পরাধীন ছিল, স্বাধীন ছিল না। সেই বাঙালি জাতি কি করে আসলো? যুদ্ধ হয়েছে শত শত বছর, আমার পূর্বপুরুষরা মরেছে, মেরেছে, কিন্তু
বাংলার স্বাধীনতা তারা দেখে যেতে পারে না। আমি তো আবেগপ্রবণ হবই। আল্লাহ আমাকে সুযোগ দিয়েছিল, আমাকে মানুষ সুযোগ দিয়েছিল, আমাকে ছাত্রলীগ আওয়ামী লীগ সুযোগ দিয়েছিল, বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো একজন নেতা আমাকে সুযোগ দিয়েছিল আমি যাতে স্লোগান দিতে পারি ৬ দফা, সেই পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এতে আমার দল, আমি জানি এখন যে দল করি তারাও খুশি হবে, কিন্তু ৭১ পর্যন্ত, কিন্তু এমনকি ৭৫ পর্যন্ত আমি যে দলটা এখন করি উনারা তো ছিলেন না, কিন্তু উনাদের নেতা ছিলেন, যে নেতা এই দেশে ১৯৭১ সনে বাংলার স্বাধীনতা চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলেছিল, আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আমি আশা করি আমার দল এটা মনে রাখবে যে মেজর জিয়া না হইলে প্রেসিডেন্ট জিয়া হতো না, আর মেজর জিয়া না হলে এত গৌরবান্বিত একজন ব্যক্তি এই দেশে সৃষ্টি হতো না, জিয়াউর রহমান সাহেব। দর্শকরা বলছে আপনার কথা শুনে বিএনপি আপনাকে দল থেকে বহিষ্কার করে দেবে। না, তা বহিষ্কার করে না করে সেটা আমার তো বহিষ্কার করা না করা তো সেটা দলের ব্যাপার আর আমার ব্যাপার, এটা তারা মনে করতে পারে, দেখা যাক কি হয়। আমি জানি না। আপনি যদি এভাবে করে বলেন, বিএনপির আসলে মুক্তিযুদ্ধ নিয়ে এখন ভূমিকাটা কি, এটা একদম পুরো ধোঁয়াশা, আমরা বুঝতেই পারছি না। বিএনপির কর্মী, এই ব্যক্তি তো বিএনপির কর্মী, সে তাকে তো এরই মধ্যে বহিষ্কার করা উচিত ছিল বিএনপির। আপনি দেখুন এই যে একে তো বিএনপি এখন পর্যন্ত বহিষ্কার করেনি। আপনারা কি নোটিস করেন না যে কে এ, কেন তাকে এখনো বহিষ্কার করা হচ্ছে না? সে যদি যদি একে এম নুরুল হুদা কোনো অপরাধ করে থাকেন সেটি আইন আদালতের ব্যাপার। তার বাসায় গিয়ে তাকে এরকম জুতা পেটা করা, তাকে এভাবে লাঞ্ছিত করার অধিকার তাকে কে দিয়েছে? এটা কি আপনারা দলীয় ফোরামে আলাপ করেছেন? আমি আলাপ করি নাই, কিন্তু ওইটা দেখে আমার মনে হয় কি, আমারও ছেলে, শুনেন, এটা দেখে আমার মনে হয় আমার একজন স্ত্রী আছে, ওই যে আমি টেলিভিশনে সবসময় বলি যে আমার স্ত্রী লয়ার, আমরা ২৪ ঘন্টা একসাথে থাকি, আমার ৪টা বাচ্চা আছে, আমার একটা নাতিও আছে। আমি কথাটা খুব বুঝার চেষ্টা করেন। এখন যদি আইসা কেউ আমাকে বাসার থেকে ধরিয়া এই ছেলে মেয়ের সামনে আর আমার স্ত্রীর সামনে জুতা পিটা করে, আমি তো আত্মহত্যা করব। আমি ফজলুর রহমত অর্জন করছি এটা, আমি তো যত অন্যায় আমি করি আমার সন্তানের সামনে, আমার স্ত্রীর সামনে আমাকে এসে মানুষ জুতা পিটা করলো, এরপরে তো আমার বাঁচার কোনো অধিকার নাই, আর দরকারও নাই। আমি সেই কথাটা বলতেছি, বিএনপি আমাকে এক্সপেল করবে কি করবে না, আমি মুক্তিযুদ্ধের কথা বললে সেটা তো আমার নেতৃত্ব জানে, সেটা আমার নেতৃত্ব এখন পর্যন্ত আমাকে বলে নাই, কারণ আমি জানি আমার নেতৃত্ব বুঝে, আমার নেতৃত্ব বুঝে। ওই যে আজকে ইরানের যুদ্ধ লাগছে, কথাটা বুঝেন আপনি, ইরানের যুদ্ধ লাগছে, ইরানের প্রধান নেতা ছিল আন্দোলনের বনি সদর নামে মধ্যবিত্ত রাজনীতি একটি দল, তাদের পিছনে ছিল মোল্লারা, খামেনিরা, সেই বনি সদরকে ৬ মাস না ১ বছর না ১.৫ বছর বা প্রধানমন্ত্রী রাখছিল, কিন্তু পরে লাথি দিয়ে তাদেরকে বাইর করে দিচ্ছে। এটা কিন্তু আমার দলের বুঝা দরকার, এবং বুঝে আমি জানি আমার দলে এমন মানুষ আছে যারা রাজনীতি বুঝে এবং রাজনীতি জানে এবং ইতিহাস জানে। কাজেই আজকের বাংলাদেশে বিএনপির কি ভূমিকা হওয়া দরকার সেটা জানে। হ্যাঁ, আজকের প্রেক্ষাপটে তারা বলতে চাইতেছে যে ইউনূস সাহেবের সঙ্গে তারা আপুস আমি বলবো না, তারা একটা আলোচনার মাধ্যমে একটা সমঝোতায় আসছে। সেই সমঝোতাটা তো যারা আসছে দেখা যাবে, লেট আস ওয়েট ফর টাইম। আমি যে ইংরেজিতে বারবার বলি, বেশি ইংরেজি জানি না তো, দি টাইম উইল আনসার ইন টাইম, লেট আস ওয়েট ফর টাইম এন্ড দি টাইম উইল আনসার ইন টাইম। আমাদের নেতা তারেক রহমান সাহেবের সাথে ইউনূস সাহেবের যে কথাবার্তা হয়েছে, সেই কথাবার্তা তো কিছুটা আমরা জানি, শরীয়তটা জানি, মারেফতটা তো আর জানি না। কথাটা খুব বুঝার চেষ্টা করেন, যেটা প্রকাশ্যে আসছে সেটা জানি, কিন্তু গোপনে তো তারা আলাপ করছে। নিশ্চয়ই ইউনূস সাহেব এমন কোন কথা দিছে বা এমন কোন এগ্রিমেন্ট করছে যে ফেব্রুয়ারির ১২ তারিখের মধ্যে ইলেকশন হবে। সেই ইলেকশনটা যদি এগ্রি করে, সেই ইলেকশনটা যদি অ্যাকচুয়ালি হয়ে যায়, তাহলে তো বুঝবো যে তারেক রহমান যে খেলা খেলছে আমাদের নেতা, সেই খেলায় উনি গোল্ড মেডেল পাবে। দেশটাকেও বাঁচাইলো, নির্বাচনটা হইলো। এখন আবার দেখতেছি একটা নির্বাচন দক্ষিণ সিটি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপার নিয়ে এমন একটা আওলা লাগছে, যে আওলায় এখন নাকি শুনতেছি স্থানীয়
কর্পোরেশনের নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, তারা চাইতেছে প্রতিদিন প্রতি মুহূর্তে ওই কি কি আনুমানিক কি আনুপাতিক হারে সংসদ সদস্য 300 পাইবো। হ্যাঁ, পাগলের একটা সীমা থাকে। পাবনাতে আমাদের একটা হসপিটাল আছে। যা হইতেছে একটা হসপিটাল আছে, যা হইতেছে আমার মনে হইতেছে জেলায় জেলায় থানায় থানায় হসপিটাল হইতে। ওই হসপিটালে পাবনা মতো হসপিটাল প্রত্যেক থানায় একটা করে হইতে হবে। এই যে যারা বলতেছে এখন যে এই স্থানীয় নির্বাচন আগে হইতে হবে, আনুপাতিক হারে ভোটের মাধ্যমে এমপি নির্বাচন করতে হবে, ইত্যাদি 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 ইত্যাদি, সংবিধানটা ছিঁড়ে ফেলায় দিতে হবে, যারা মনে করতেছে যাদের মিছিলে 150 লোক হয় না এবং যারা ভোট করলে ইউনিয়ন পরিষদের একটা মেম্বার ভোট পাবেন, এদের গুরুত্ব কেন যায়? যে দলটার মধ্যে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন হয় নাই, যে দলটার, সেই দলটার ছোকরা বাচ্চা শিশুরা সামনে বৈশা বৈশা বড় বড় কথা বলে। এক ছেলে দেখলাম বললো 400 সিটের মধ্যে 300 পার্লামেন্ট সিট নাকি এনসিপি জিতে ফেলবো। এটা আবার আলোচনাও করে, তারা আবার জিজ্ঞাসা করেন, রে বাবা তোমার মাথাটা কি ঠিক আছে কিনা, কথাটা বুঝেন। ওর কথা লয়ে আবার আলাপও করে দেখি। ওই এই যে শুরু হয়েছে যে বিএনপি একটা কথা বলার সঙ্গে সঙ্গে আবার ওই এনসিপি দিয়ে কথা বলায়, তাইলে সমান সমান হয়ে গেল। আরে হ্যাঁ, হিমালয় পর্বত আর টিলা সমান? হ্যাঁ, গোবরের স্তূপ আর হিমালয় পর্বত সমান সমান হয়ে গেল? একটা ডুবা একটা টিলা হয়ে গেল মহাসাগরের সমান? এইটা বাংলাদেশে হইতেছে, চলছে। ইউনূস সাহেব এই ম্যাজিকটা দেখাইতেছে। ইউনূস সাহেব খুব, ওনাকে রেসপেক্ট করে বলছি, উনি খুব বড় ম্যাজিশিয়ান, পৃথিবীর শ্রেষ্ঠ ম্যাজিশিয়ানদের একজন। উনি খুব ম্যাজিক দেখাইতেছে। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বললাম দলের কথা, যেটা বিএনপির ব্যাপারে জানতে চাইবেন এটা আমাদের যারা বিএনপির সাংগঠনিক যারা নেতৃত্বে আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন। আমি শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তার রাজনীতি এবং বর্তমানে যে ঘটনা প্রবাহ তার উপরে আমি কথা বলে গেলাম। এতে আমার ভাগ্যে কি আছে আমি জানি না, কিন্তু আমি এই কথাগুলো না বললে আমি পাপী হব বলে মনে করি। আমি বিবেকের কাছে আমি নিজেকে সাংঘাতিক ভাবে দায়ী থাকবো বলে মনে করি, এবং মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের কাছে যাদেরকে আমি যুদ্ধে গিয়েছিলাম, যারা পাহাড়ের পাদদেশে কবরের মধ্যে পড়ে আছে, যে মুক্তিযোদ্ধারা, তাদের আত্মার অভিশাপে আমি অভিশপ্ত হব। সেই কারণে আমি বিবেকের তাড়নায়, রাজনৈতিক চেতনায় আমি সমস্ত কথাগুলো বলে যাচ্ছি।